তোমার মা তোমার দাদির থেকে শিখেছে, এবার তোমার মা তোমার বউকে শেখাবে। আরে তুমি কতদিন নিজুমের থেকে সত্যিটা লুকাবে? আলফি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, যতদিন আমি দুনিয়ার সামনে নিজের নামে রিউমারের সত্যিটা ক্লিয়ার করছি। ক্লিয়ার তো হয়ে গেছিলে, তুমি যে স্বেচ্ছায় ওই রুমে যাওনি সেটাও প্রমাণ হয়ে গেছিল। তোমাকে ড্রিঙ্কস অবস্থায় ক্যামেলিয়া হোটেল রুমে নিয়ে গিয়েছিল। সেই রুমের সিসিটিভি অফ ছিল, প্রমাণ শুধু এটাই হয়েছিল ক্যামেলিয়া ও আমার মধ্যে মিউচুয়াল সব কিছু ছিল। দেখাচ্ছিল দুজনেই আমরা ড্রিঙ্কস ছিলাম। রেপ এলিগেশনটা মিথ্যে প্রমাণ হয়েছিল শুধু, কিন্তু আমার সেন্সে আমি যতটুকু মনে করতে পারি আমাদের মধ্যে কিছুই হয়নি। এমনকি ক্যামেলিয়া জেলে আমার কাছে গিয়ে বলেছিল সেই সব আমার উপর রিভেঞ্জ নিতে করছে। তাই আমি আবারও ক্যামেলিয়ার সাথে কাজ শুরু করেছি। মিস্টার জুনায়েদ বললেন, তাহলে নিজুমকে এখন কেন বিয়ে করলে? নিজুম এখানে আসার পর, সব প্রমাণ হওয়ার পর বিয়ে করতে। আমি তাই চেয়েছিলাম, কিন্তু নিজুমের চাচার কোম্পানির সাথে আমাদের যে বিজনেস ডিলটা তুমি করতে চেয়েছিলে সেটা করতে আমি বাংলাদেশে যাই। সেখানে আমি ওনার আরেক বিজনেস পার্টনার, মানে যার থ্রুতে তুমি নিজুমের আঙ্কেলের কোম্পানির সাথে ডিল করবে ভেবেছিলে। 3টা কোম্পানি একসাথে কোলাবোরেশন করবে, সেই লোকের সাথে নিজুমের আঙ্কেলের কিছু কনভারসেশন আমি শুনে ফেলেছিলাম। লোকটা মিডল ইজের নিজুমের আঙ্কেলের কাছে নিজুমকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। অ্যান্ড যদি বিয়ে দেয় তবে এই ডিল হলে সেই পরিমাণ লাভ তার কোম্পানির হবে, সেগুলো সে নিজুমের আঙ্কেলকে দিয়ে দেবে। নিজুমের আঙ্কেল একটু হেজিটেশন করলেও আমার মনে হচ্ছিল তিনি রাজি হয়ে যেতেন, কারণ এই লোকের কারণেই সে আমাদের সাথে এত বড় ডিলটা করতে পারছিল। এই জন্য আমি ওই লোককে কোম্পানিতে অ্যাডমোটেড ডিল সাইনের আগেই সরিয়ে দেই। তারপর নিজুমের চাচাকে আমারও নিজুমের বিয়ের প্রপোজাল দেই। আমি নিজুমকে বলতাম যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু নিজুমি যখন আমাকে মেসেজ করে বলল যে যার সাথে ওর বিয়ে হয়েছে সে গুন্ডা, রেপিস্ট, মাফিয়া এইসব, তখন আমি আর আমার পরিচয় বলিনি। এসব যে ওই লোক ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। বুঝলাম। দেখো কতদিন লাগে, মেয়েটা খুবই মিষ্টি। তুমি যে জায়ান আহমেদ, জানলেও দুঃখ পাবে। আলফি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কিছু করার নেই ড্যাড, আমার কাছে আর কোনো বেটার অপশন নেই। ক্যামেলিয়ার সাথে ডিলটা খুব জলদি শেষ হবে, তারপরই ওর থ্রো রিভিল হবে। মিস্টার জুনায়েদ ছেলের কাঁধে হাত রেখে ভরসা দিলেন। অক্টোবর পেরিয়ে নভেম্বর। প্রকৃতি শরতের ছোঁয়া বাহুল থাকলেও শীতের পরশ বেশ জোরে সোরে আসতে শুরু করেছে। নিঝুমের সময় কাটছে ইউনিভার্সিটি ক্লাস ও বাড়িতে এসে আলফির মায়ের সাথে। আজ সকালে মিসেস আর্লিন ও মিস্টার জুনায়েদ টর্নাটে গিয়েছেন নিজের বোনের বাড়িতে বেড়াতে। আলফিরও আজ ক্লাস আছে, তাই নিঝুমকে আজ ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে আলফির জন্য অপেক্ষা করতে হবে। তবে মিস্টার জুনায়েদ মিসেস আলফির অটোয়ার্ড আসার পর যেসব দিন আলফির ক্লাস থাকে সেসব দিন মিস্টার জুনায়েদের নিঝুমকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসেন। আলফির অফিস থেকে সরাসরি ইউনিভার্সিটিতে গিয়েছে। সে এখন নিঝুম লাইব্রেরিতে থাকতে বলে ক্লাস করছে। লাইব্রেরি আরও কিছু স্টুডেন্ট আছে। কিছুক্ষণের আগেই সন্ধ্যা নেমে গেছে। নিঝুম লাইব্রেরিতে পড়ছে। হঠাৎ একটা মেয়ে এসে বলে, Someone is waiting for you outside. হুম, I didn't his name, but he is so handsome and tall. বলেই মেয়েটা অন্য একটা টেবিলে গিয়ে বসলো। নিঝুম ভাবলো আলফি ডাকছে। ইউনিভার্সিটিতে অনেকেই ক্রাশ আলফি, তাছাড়া আলফি ছাড়া এখন কেউ আর ডাকবে না। নিঝুম আলফির নাম্বারে ডায়াল করতে করতে লাইব্রেরি থেকে বের হলো। এখনও আলফির ক্লাসের সময় শেষ হতে ঘন্টা মতো বাকি। প্রায় 20-30 মিনিট আগে আলফি ক্লাস শেষ হয়। আজ হয়তো আরও তাড়াতাড়ি শেষ হয়েছে। নিঝুম লাইব্রেরির বাইরে এসে কাউকে দেখলো না, তাই সে ভবনের বাইরে গেল। বাইরে যেতে অন্ধকার। আজকে এখানে লাইট নষ্ট হয়ে গেছে, ভাবলো নিঝুম। তারপর দেখলো একজন দাঁড়ানো গাছের কাছে। পেছন থেকে দেখে আলফি মনে হলো না। আলফি তো সাদা শার্ট পরিহিত ছিল, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি কালো জ্যাকেট পরেন। ততক্ষণে আলফি কলও রিসিভ করেছে। নিঝুম ফোন আলফির কণ্ঠ শুনে আবার ভেতরে প্রবেশ করতে ঘোরে। ততক্ষণ পেছনে থেকে দুজন তার মুখ চেপে ধরে,
অতর্কিত নিঝুমের ফোনটা ছিটকে ঘাসের উপরে পড়ে। ছাড়া পেতে গোঙাতে থাকে নিঝুম। ফোনের অপর পাশে আলফি হঠাৎ নিঝুমের গোঙানির আওয়াজ পেয়ে ক্লাসের মাঝে উঠে দাঁড়ায়। ফ্যাক্সিলাইটের কিছু না বলে ক্লাসের বাইরে ছোটে লাগায় সে। হাতে ফোন তার, কানে এয়ারফয়েড। ক্লাসে উপস্থিত সকলে হতবাক হয়ে চেয়ে থাকে। নিঝুম ছাড়া পেতে খুব চেষ্টা করছে, কিন্তু দুজন সবল দেহ মানুষের সাথে কি পারে। ওর এই ছাড়া পাওয়ার চেষ্টার মাঝে একটা পরিচিত কণ্ঠ শুনতে পায় বলছে, ও নিঝুম বেব, why are you scared? Is me Alex. Relax, babe. নিঝুম অ্যালেক্সকে এভাবে দেখে যেন হতভম্ব। অ্যালেক্স তাকে ডেকে পাঠিয়েছে, আর এরা অ্যালেক্সের লোক। নিঝুম কিছু বলতে ছটপট করছে খুব, কিন্তু অ্যালেক্স ওর লোকদের ইশারা করতে ওরা নিঝুমের একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। চেতনা হারিয়ে ঢলে পড়ে নিঝুম। তারপর অ্যালেক্স ওকে গাড়িতে তুলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায়। যেখান থেকে নিঝুমকে নিয়ে গেছে আলফি সেখানে এসে দেখে কেউ নেই, জায়গাটা ফাঁকা। সে নিঝুমের কল কেটে আবারও ওর নাম্বারে কল করে। ফোনটা রিংটং বেজে ওঠে কাছে কোথাও। অতঃপর ঘাসের উপর ফোনটা কুড়িয়ে পায়। আলফি চিন্তায় ও অস্থিরতা দ্রুত নিজের গাড়ির দিকে ছুট লাগায় আর কল করে তার অ্যাসিস্ট্যান্টকে। বলে, শাহরিয়ার, এখনই অ্যালেক্সকোর লোকেশন ট্র্যাক করো। ওর ফোন বা গাড়ির দুটো লোকেশন ট্র্যাক করে আমাকে জানাও। তারপর কল কেটে সে গাড়ি স্টার্ট দেয়। তার ধারণা অ্যালেক্স নিঝুমকে তার ফ্ল্যাটে নিয়ে যাবে, তাই সেদিকেই গাড়ি ঘোরায়। নিঝুমের ফোনে সে অ্যালেক্সের কথা শুনেছিল। অ্যালেক্স যে এরকম করবে তা সে ভাবতেই পারেনি। অ্যালেক্স সবসময় ফ্ল্যাট করে, গার্লফ্রেন্ড চেঞ্জ করা এসব করে, কিন্তু কিডন্যাপ নাকি। রাগের মাথায় রগগুলো দপদপ করে ছিঁড়ে যাচ্ছে। সিয়ারিংটন বার কয়েক ঘুষি দিয়ে রাগ কমছে না তার। ইতিমধ্যে গাড়ির স্পিড অনেক হাইতে তুলে দিয়েছে। সামনের গাড়িগুলো স্পিড ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের পর সারিয়া অ্যালেক্সের লোকেশন তাকে জানায়। অ্যালেক্স তার ফ্ল্যাটে যাচ্ছে না, শহরের বাইরের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আলফিও সেই দিকেই যাচ্ছে। আলফি দেখলো যে কেউ বলবে সে এখন খুনটাও করে ফেলতে পারে। এদিকে শাহরিয়া অ্যালেক্সের লোকেশন পুলিশকেও দিয়ে দিয়েছে। শাহরিয়া ধারণা তার বস এখন যতটা রেগে আছে তা যে কারো প্রাণের জন্য ক্ষতিকারক। যদি আলফির দ্বারা কোনো খুন খারাপি হয়ে যায় তবে আলফির রাগ সম্পর্কে তার ধারণা কিছুটা হলেও আছে, তাই সে আগে থেকেই পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। প্রায় 2 ঘন্টা পর অ্যালেক্স লোকেশনে স্থির দেখাচ্ছে। আলফিও সেই জায়গার কাছাকাছি। সে যেই স্পিডে গাড়ি চালিয়েছে তাতে আর 5-7 মিনিট লাগবে পৌঁছাতে। অ্যালেক্স গাড়ি থামিয়ে নিঝুম তার পুরনো ফার্ম হাউসে নিয়ে যায়। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। নিঝুম এখনও সেন্সলেস। ফার্ম হাউসের ভেতরে গিয়ে নিঝুমকে বিছানায় শুইয়ে দেয়, বেশ শক্ত করে হাত দুটো বেঁধে ফেলে। তারপর ঘরের সব আলো নিভিয়ে দেয়। কালো মেটো পর্দা টেনে দেয় যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে। পর্দা টানা শেষ হতে সে গাড়ির শব্দ পায়। বুড়োকুটুকি করে অ্যালেক্সিস পর্দা খানিক সরিয়ে বাইরে স্কিড লাইটের আলো দেখতে পায়। তার গাড়ির পেছনে একটা গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে একটা লোক নেমে চারিদিকে ঘাড় ঘুরিয়ে কিছু খুঁজছে। এখন রাত 10:30টার মতো বাজে। এটা কামারশিলিয়ার এরিয়া থেকে দূর। এখানে বাড়িগুলোর মানুষজন দ্রুতই ঘুমিয়ে পড়ে। কিছু বাড়িতে এখনো আলো জ্বলছে, আবারও কিছু বাড়ি ফাঁকাও। অ্যালেক্স বুঝে যায় আলফি তার খোঁজ পেয়ে গেছে। রাগে অ্যালেক্স খানিক জোরেই পর্দা টেনে দেয়। চতুর্দিকে নজর বুলিয়ে অ্যালেক্স খেয়াল করে একটা বাড়ির পর্দা হঠাৎ সরে গেছে, যেন পর্দার আড়ালে কেউ ছিল। অ্যালেক্সের গাড়ি যেই বাড়ির সামনে রাখা সেই বাড়ির পাশের বাড়িতে সবে পর্দা সরেছে। বাড়িটা পুরানো, দেখেই মনে হচ্ছে অনেক দিন জঙ্গল পরিষ্কার হয়নি। বাড়ির গা বেয়ে জংলি লতার ঢাল ছাদ পর্যন্ত উঠেছে। আলফির মনে পড়ে অ্যালেক্স তাকে বলেছিল তার বাবার একটা পুরনো ফার্ম হাউস আছে যা শহর থেকে দূরে। সেখানে তাদের বছরে যাওয়া হয় না। তার বাবা মা কিংস্টোন থাকে। আলফি দ্রুত বাড়িটার দিকে ছুটে যায়। অ্যালেক্সের হাত পা কাঁপছে। আলফি তার খোঁজ এত দ্রুত কিভাবে পেয়ে গেল? সে তো আলফিকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে দেখে এসেছিল। এমনকি আজকে ক্লাসের লেকচার অনুযায়ী ক্লাসটা ফুল টাইম লাগবে বলে তার ধারণা। তাহলে ভাবতে ভাবতে তার নজর নিঝুমের দিকে যায়। এই মেয়েটা তাকে ইগনোর করে যা তার সহ্য হয় না। এই পর্যন্ত কোনো মেয়ে অ্যালেক্সের ইগনোর করেনি, বরং মেয়েদের আলোচনার মধ্যমণি সে। কিন্তু এই নিঝুম মেয়েটা নাকি বিবাহিত, কিন্তু তার বিশ্বাস হয় না। বিবাহিত হলে মেয়েটা আলফির বাড়িতে থাকবে কেন?
আলফির থেকে কি সে কম সুদর্শন? তাছাড়া মেয়েটাকে দেখে মনে হয় না বিবাহিত, তাই আজ সে মেয়েটাকে একটা শিক্ষা দিতে এখানে নিয়ে এসেছে। আফসা আলো আধারিতে নিঝুমের দিকে চেয়ে থাকতে থাকতে হুট করে ঘোর লেগে যাচ্ছে অ্যালেক্সের। ওর মুখের উপরে আসা চুলগুলি হালকা হাতে সরিয়ে দেয়। মেয়েটি সত্যি নজর কাড়া সুন্দরী, কানাডার সুন্দরী মেয়েদের থেকে একদম আলাদা ধরনের সৌন্দর্য। এই জন্য বুঝি এশিয়ান মেয়েদের সৌন্দর্য সবসময় ঐশ্বরিত ও মোহমানিত হয়। অ্যালেক্স নিঝুমের কানের কাছে ফিসফিস করে বলে, ইউ উইল বি মাইন বেব। মোবাইলের সময় থেকে অ্যালেক্স নিঝুমের আরেকটি দীর্ঘ সময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। গাড়িতে তোলার আগে শর্ট অ্যাক্সিড একটা ইঞ্জেকশন দিয়েছে, যার দরুন কয়েক সেকেন্ড নিঝুম ঘুমের ডোলে সেন্স হারিয়ে ফেলেছিল। তারপর কিছুক্ষণ পর আবার লম্বা সময় ঘুমানোর জন্য ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশনটা দিয়ে বসতে বাড়ির দরজা ক্রমাগত ডান ভিয়েও ধাক্কা পড়ছে। অ্যালেক্স ঘাবড়ে গেলেও সামলানো নিজেকে। হুট করে কিছু চিন্তা করে ঘুমন্ত নিঝুমের সাথে কয়েকটা সেলফি তুলে নিল চটপট। তারপর নিজের দরজা খুলে অবসর হলো, কিন্তু তার আগেই দরজা ভাঙার বিকট শব্দ ভেসে আসে। শোনা যায় আলফির কণ্ঠ। অ্যালেক্স নাম ধরে গালি দিতে দিতে এই দিকে আসে। আলফির ফোনের টাচ জ্বালিয়ে নিঝুমকে রাখা রুমের কাছে এসে অ্যালেক্সকে দেখে। ততক্ষণে কলার চেপে ধরে ওর, কয়েকটা ঘুষিও লাগায়। ততক্ষণে হাসছে অ্যালেক্স। আলফির রাগ বাঁধন হার, সে হেসে হেসে শুধায়, হোয়াটস ইটস নিঝুম, টেল মি বাস্টার্ড। অ্যালেক্স ইশারায় পেছনে বিছানায় দেখায়। আলফি ওকে ছেড়ে দিয়ে নিঝুমের কাছে যায়। মেয়েটা প্রাণহীন নিথরের মতো পড়ে আছে। গালে বার কয়েক আলতো স্পর্শ ডাকে ওকে, সাড়া নেই। আলফি দাঁড় কিরমির করে নাকের পাটা ফুলিয়ে রাগের বিস্ফোরণ করে উঠে দাঁড়ায়। ফের কলার চেপে ধরে অ্যালেক্সির। হোয়াট হ্যাভ ইউ ডান উইথ হার? হোয়াট ইজ সিট রেসপেন্ডিং? অ্যালেক্সের মুখের কোণে তাজা রক্ত লেগে আছে। সে সেই অবস্থায় হাসতে হাসতে বলে, জাস্ট 3 or 4 ইঞ্জেকশন অ্যান্ড সি। অ্যালফি ওকে আরও কতগুলি ঘুষি ও লাথি দিল, যার দরুন অ্যালেক্স মেঝেতে পড়ে গেছে। জখমি অবস্থা তার। অ্যালফির চটজলদি নিঝুমের হাতের বাঁধন খুলল, তারপর কোলে তুলে নিল। সেই অবস্থায় ঘুরে অ্যালেক্সের উদ্দেশ্য করে বলে, জাস্ট ওয়েট ফর মি, আই উইল কিল ইউ। অ্যালেক্স ফের হাসে। এই হাসিটা গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে আলফির। আলফি নিঝুমকে নিয়ে রুমে থেকে বেরিয়ে যেতে ধরলে অ্যালেক্স প্রশ্ন ছড়ে, Why are you so possessive for this girl? Who is she? আলফি রুম থেকে বেরিয়ে যেতে যেতে উত্তর দেয়, ইটস নান অফ ইউর বিজনেস। Of course, it's my business. You both are having a love relationship. থামে আলফি। ঘুরে কৌতুকের স্বরে প্রশ্ন ছড়ে, ইউ অ্যান্ড নিঝুম আর হ্যাভিং এ লাভ রিলেশনশিপ, রিয়েলি? আলফির কণ্ঠে কৌতুক ও আত্মবিশ্বাস অ্যালেক্সকে কিছুটা দোটানায় ফেললো, কিন্তু কণ্ঠে অগাধা আত্মবিশ্বাস নিয়ে বলল। Yes. আলফি এগিয়ে এলো ওর দিকে। দুটো ফোনের ফ্ল্যাক্সের আলোয় পরিষ্কার রুমের সকল বস্ত্র। আলিফ অ্যালকির কানের কাছে এসে ফিসফিস করে বলল, গো হেল উইথ ইউর সো কোল্ড লাভ রিলেশনশিপ। তারপর ঘুরে আবার চলে যাচ্ছে। অ্যালেক্স বিভ্রান্ত স্বরে বলে, But why are you acting possessive, man? She is just a girl. শি ইজ নট জাস্ট গার্ল, শি ইজ মাই ওয়াইফ। বলেই বড় বড় কদম ফেলে নিঝুমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো আলফি। পেছনে রয়ে গেল হতভম্ব হতচকিত জখমি অবস্থায় অ্যালেক্স। নিঝুমকে নিয়ে বাড়ির বাইরে আসতে কাছাকাছি পুলিশ গাড়ির সাইরেনের শব্দ শুনতে পায়। বোঝে সে সাহারিয়ান নিশ্চয়ই পুলিশকে খবর দিয়েছে, তাই নিঝুমকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। পুলিশ এসে পৌঁছালে সব ডিটেলসে বলে। নিঝুমের সাথে কলে কথা বলার রেকর্ডারও দেয় প্রমাণ হিসেবে। তারপর পুলিশ নিজের কাজ করে আর আলফির নিঝুমকে নিয়ে চলে আসে। রাত 3টের বেশি বাজে। আলো আধারিত ঘুমন্ত নিঝুমের মুখের দিকে নির্নিমেষে তাকিয়ে আছে আলফি। ঘুমের মাঝে মেয়েটাকে অপলোক দেখা তার পছন্দের কাজের মধ্যে একটি। মায়াবী মুখটা কেমন কাহিল অবস্থা। বাইরে শন শন শীতল হাওয়া বইছে। এই তো কিছুক্ষণ আগেই নিঝুমকে নিয়ে বাড়ি ফিরেছে সে। এখনো ঘুমের ডোজ কাটেনি ওর। আজ যদি সে আরেকটু দেরিতে পৌঁছতো তবে কি হতো ভাবতে গায়ে রাগে কাঁপন ধরছে তার। তখন পুলিশ না এলে হয়তো অ্যালেক্সকে সে আজ নিজে হাতে মেরে ফেলতো। তার এই ফুলের মতো বউটার দিকে কেউ হাত বাড়াবে তাতে তো ছেড়ে দেওয়ার মতো না। নিঝুম নিজে কপালে উষ্ণ
ঠোঁটে ছোঁয়া এঁকে উঠে দাঁড়ায়, ফোন করে সাহারিকে, তারপর বলে, অ্যালেক্স যেন সহজে বেল না পায়। গট ইট? অপর পাশ থেকে সাহারিয়া হ্যাঁ বোধক বাণী শোনালে সে ফোন রাখে, বসে আবার নিঝুমের পাশে। সকালের প্রথম সূর্যকিরণ পর্দার ফাঁকে তাই গলে রুমের ভেতরে নিজের পরিস্থিতি জানান দিচ্ছে। আস্তে আস্তে ঘুম ছুটে যায় আলফির। চোখ মুখ কসলালে দেখে নিঝুম তার দিকেই চেয়ে আছে। ততঃপর হয়ে বিছানা থেকে মাথা ওঠায় আলফি। নিঝুমের চোখ মুখে শুকনো স্থির চাহনি তার। আলফি বলে, গুড মর্নিং। নিঝুম জবাব দেয় না, ফের চোখ বুজে নেয়। আলফি সন্দিহান হয়ে নিঝুমের কপালে হাত রাখে, বোঝে মেয়েটার গায়ে ভীষণ জ্বর। সেন্স আসলেও জ্বরের ঘরে শরীরে শক্তি নেই। আলফি উঠে যায়। কাল বিকেলের পর তো নিঝুমের কিছু খাওয়া হয়নি, তার উপর কিডন্যাপ হওয়ার ভয়। বার কয়েক ঘুমের ইঞ্জেকশন দেওয়া, শরীর আরও কত সইবে। আলফি রান্নাঘরে গিয়ে স্যুপ রান্নার প্রস্তুতি নিচ্ছে। ফ্রিজ থেকে চিকেন বের করে আদা কুচি, লবণ ও সামান্য তেল দিয়ে বয়েল হতে দিয়ে নিজে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে স্যুপ রান্না করে ফেলে। তারপর স্যুপ নিয়ে নিঝুমের ঘরে যায়। ওকে উঠিয়ে গলার কাছে রুমাল বেঁধে নিজের বুকের সাথে ঠেস দিয়ে বসিয়ে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করছে। কিছুটা কোনো মতে খেতেই বমি করে দেয় নিঝুম। নিজেকে সহ বিছানায় কষ্টবার ও আলফি ট্রাউজারে বমিতে বড়িয়েছে। অতঃপর ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। আলফি চোখ মুখ খিচে বসে আছে। জীবনেও সে এরকম পরিস্থিতিতে পড়েনি। টিস্যুর বক্স এনে প্রথমে নিঝুমের মুখ ও গলা মুছে দিল। জামার উপর থেকে হালকাভাবে বমি মুছে নিয়ে নিজের ট্রাউজার বিছানায় কষ্ট সব থেকে বমি মুছে নিল। আলফি ঘড়িতে সময় দেখলো 8টার একটু বেশি বাজে। তার বাবা মায়ের ফ্ল্যাটের সময় হতে এখনো বাকি, কিন্তু নিঝুমের জামা বদলাতে তো হবে। বমির জামা পরে এতক্ষণ থাকবে কিভাবে? কিন্তু ও যদি বদলে দেয় তবে নিঝুমের হুঁশ ফিরলে নিঝুম ওর সাথে কি করবে কে জানে। যদিও তার অধিকার আছে, কিন্তু নিঝুম তো এখনো জানে না সেটা। এমনকি জ্বরের সারালে অ্যালেক্স কাণ্ডের প্রতিক্রিয়া কেমন হবে সেটা এই উদ্দন্য সে। আলফি নিজে আবার পোশাক বদলে ফ্রেশ হয়ে তোয়ালি, এয়ার ফ্রেশন ও একটা মাইল্ড বডি স্প্রে নিয়ে আসলো। রুমে এয়ার ফ্রেশন ও স্প্রে করে দেয়। তারপর পানিতে তোয়ালি ভিজিয়ে নিঝুমের মুখ ও গলা অবধি মুছে দেয়। জামাটা বডি স্প্রে দিয়ে দিল। এরপর ওকে আবার উঠিয়ে বসিয়ে স্যুপ খাওয়াচ্ছে। এবার আর বমি করেনি। স্যুপ খাওয়ানোর পর এবার ওষুধ খাইয়ে দেয়। নিঝুমকে স্যুপ ও ওষুধ খাওয়ানোর পর লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। জ্বর কমে যাবে কিছুক্ষণের মধ্যে। এরপর নিজে গিয়েও খেয়ে নেয়। নিঝুমের জ্বর ছেড়ে গেছে। জ্বরের ঘরে মেয়েটা তার বড় আম্মুকে খুঁজছিল। সবসময় তো মিসেস আয়শাই ওর পাশে থেকেছেন, মাতৃ স্নেহে আগলেছেন, তাই অসুস্থতায় ও ওনাকেই মনে পড়েছে। জ্বর ছাড়ার পর এখনও ঘুমাচ্ছে। মিস্টার জোনাইদ ও মিসেস আর্লিন এসে পৌঁছেছেন। আলফি ওনাদের পুরো ঘটনা বলেছে। মিসেস আর্লিন এখন নিঝুমের মাথার কাছে বসে আছে। একটু পর জ্ঞান ফিরে নিঝুমের চোখ খুলে প্রথমে মিসেস আর্লিনকে দেখতে পায়। পরক্ষণে কাল রাতের স্মৃতি মনে পড়তেই চিৎকার করে লাফিয়ে উঠে বসে। মিসেস আর্লিন ওকে জাপটে বুকের মাঝে ধরলে বুঝতে পারেন কান্নার তালে কাঁপছে মেয়েটা। তিনি সান্ত্বনা দিয়েছেন। চিৎকারের শব্দে আলফি ও মিস্টার জোনাইদ ওই ঘরে আসে। রিল্যাক্স নিঝুম, তুমি এখন সেফ। অ্যালেক্স পুলিশ কাস্টাডিতে আছে। হি উইল বি প্যানিশড। নিঝুম এখনও ট্রামার মধ্যে আছে। মিসেস আর্লিনকে ওকে জাপটে আগলে আছেন। আলফি ওর হাত ধরতে গেলেই আটকে গিয়ে পিছিয়ে যাচ্ছে। এতে ব্যথিত হয় আলফি। মিসেস আর্লিন ওকে ইশারা করলেন, তিনি দেখছেন। রুম থেকে বেরিয়ে গেল আলফি। তারপর গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আলফি এখন অ্যালেক্সকে যে হসপিটালে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে সেখানেও অ্যালেক্সকে রাখা কেবিনে দাঁড়িয়ে আছে। হাতে তার একটা ইঞ্জেকশন সিরিঞ্জ। অ্যালেক্সের এখন স্যালাইন চলছে। ঘুম এসে আলফি পাকা হেসে ইঞ্জেকশনটা স্যালাইনের বোতলে দিয়ে দিল। তারপর অ্যালকিসের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমার ঝুম সুইটহার্টকে তুই হার্ট করতে চেয়েছিলি। যে হাত দিয়েও ওকে ছুঁয়েছিস সেই হাতের শিরা উপশিরা দিয়ে তোর শরীরে এই বিষ প্রবেশ করবে। যাকে আমি সামান্য ফুলের টোকাও দেইনি তাকে তুই বেস্ট অফ লাক। বলেই সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ যেতে অ্যালেক্সের শরীরের প্রতিক্রিয়া শুরু হতে থাকে। হার্টবিট ক্রমাগত বাড়ছে। নার্স ও ডাক্তাররা ছোটাছুটি শুরু হয়ে গেছে।
কিন্তু রাত গভীর হতে আজ বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। নভেম্বরের শুরুর দিকে অটোয়াতে উষ্ণতা খানিক থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা মাইনাসের দিকে ধাবিত হয়। নভেম্বরের শেষ তুষারপাতে শুরু হয়। এখন নভেম্বরের শুরুই অর্ধ চাঁদের সুকল্প চলবে, মেঘের আড়ালে লুকাতিত চন্দ্রমা। নিঝুমের ঘুম ছুটে যায়, অন্ধকারে দেওয়ালের দিকে চেয়ে থাকে খানিকক্ষণ। স্ট্রিট লাইটের আবসা আলোর ঘরের জিনিসপত্র আবসা বোঝা যাচ্ছে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে রাত 3টে মতো বাজে। নিঝুম পাশ ঘুরে মিসেস আর্লিংকে দেখলো, ঘুমাচ্ছেন তিনি। নিঝুমকে সারাদিন খুব আগলে আগলে রেখেছেন, একদম তার বড় আম্মুর মতো। হালকা হাসলো নিঝুম, নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল। তারপর বারান্দায় ঠাই খুলে বাইরে এলো। বৃষ্টির ছাদে বারান্দার মেঝে ভিজে একাকার। ঠান্ডা বৃষ্টি ভেজা মেঝেতে পা রাখতেই শরীরটা যেন শিরশির করে উঠল। অতঃপর খালি পায়ে বারান্দা পেরিয়ে ঘাসের ভেজা জমিনে নেমে দুহাত জড়িয়ে চোখ বন্ধ করে আধার অম্বল দিকে মুখ করে আছে। অম্বল ফুটে মেঘদের কান্না নিমিষে ওকে ভিজিয়ে একাকার করে দিল। মেঘের কান্নার আড়াল আড়াল হলেও ওর নেত্র যুগল দিয়ে গড়িয়ে আসা অশ্রুধারা। হঠাৎ আচমকা একটা শক্ত কঠোর হাত তাকে টেনে বারান্দায় নিয়ে এলো। তারপর ঘাবড়ে পিটপিট করে চোখ খুলতে দেখতে পেল আবছা মানবটিকে। হৃদয়িত স্বর তার কণ্ঠে। আর ইউ ক্রেজি? এই ঠান্ডার মধ্যে মাঝরাতে বৃষ্টিতে ভিজছ? সকালে জোর থেকে উঠলে এখন আবার বৃষ্টিতে ভিজছ কোন সাহসে? কিছুক্ষণ চেয়ে থাকলো রুদ্রদ্রূপী মানবটির চেহারা স্টিক লাইটের আলোয় দৃশ্যমান হয়। আলফিও ভিজে একাকার। নির্জুম ভাঙা স্বরে বলে, বৃষ্টিতে ভিজতে সাহস লাগে? হিয়ালি করছো নিজম? যা মনে হয়। আমি তো সাহসী, না হলে কি পালিয়ে আসি? এভাবে একজন পুরুষের বাড়িতে থাকি, চোখের সামনে বাবা মাকে রক্তাক্ত দেখেও বেঁচে থাকি। আলফি হতবাক হয়ে চেয়ে আছে। মেয়েটা টলছে রীতিমতো, হাত ঠান্ডা বরফের মতো। কণ্ঠে নমনীয় নেমে এলো যেন। কি বলছো এসব? তুমি অসুস্থ, বৃষ্টিতে ভেজে একদমই উচিত হয়নি। চলো ভেতরে চলো। আলফির হাতে এক প্রকার ঝটকা দিয়ে ছড়িয়ে নিয়ে তপ্ত কণ্ঠে নির্ঝুম বলে, ইউ হ্যাভ নো রাইট টু মাস মি। আলফির যেন অবাক হওয়া বাকিই ছিল। সে সাথে সাথে ওটি উত্তরে কিছু বলতে পারল না। নির্ঝুম আবার বলল, আই এম ম্যারিড আলফি। আমার এখানে আসাই উচিত হয়নি। সত্যি বলতে মোহে পড়ে গিয়েছিলাম আমি। নিজের মতো ভালো থাকার মোহ, স্বপ্ন ছোঁয়ার মোহ, ভালোবাসা পাওয়ার মোহ। কিন্তু ভুলে গিয়েছিলাম সবার ভাগ্যে সব থাকে না। বিয়ে হয়েছে, সেটা যার সাথেই হোক মেনে নেওয়া উচিত ছিল। আমার কি মনে হয় জানো, অ্যালেক্স আমাকে প্রস্টিটিউট ভেবেছে। তুমিও কি বলেছিলে আমি ম্যারিড? কিন্তু ও দেখেছে আমি তোমার সাথে যাওয়া আসা করি, তোমার বাড়িতে থাকি, তাই হয়তো আমাকে ওইরকম মেয়ে ভেবে আমাকে তুলে নিয়ে গেছিল। আমি যদি জায়ানের সাথে থাকতাম তাহলে কেউ আমাকে এত হীন ভাবতো না। আর ভয়েই মানুষ আমার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। বড় আপু ঠিকই বলতো, আমি এতটাই অপয়া যে কোনোদিন নিজের জন্যই বিষ হয়ে দাঁড়াবো। কথাগুলো তীরের মতো ক্ষত বিক্ষত করলো আলফিকে। রাগে আলফির কপালে রাগও গুলো লাফাচ্ছে। নিঝুম কিছু বলার মতো কথা সে গোছাতে পারছে না। ফের নিঝুম হাত ধরতে চাইলে নিঝুম দুপা পিছিয়ে যায়। ততক্ষণে আলফির রাগের বহু প্রকাশ ঘটলো। হ্যাকচা টানে নিঝুমকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিজের আঙুলের স্পর্শ ওর কপাল থেকে গলা বেয়ে থুতনিতে এনে ঠেকালো। অতঃপর হেসে হেসে বলল, এতক্ষণ যা বললে তা যেন পরবর্তী তার না শুনি। এই কথাগুলো যদি আমি অন্য কারো মুখ থেকে শুনতাম তবে তাকে আর রইল অ্যালেক্স, ওর শাস্তি পেয়ে গেছে। আলফির চোখ মুখ দেখে নিঝুমের ভয় হতে শুরু করলো। এই শক্ত বাহুডোর থেকে ছাড়া পেতে হাঁসফাঁস করতে লাগলো। আলফি তাতে বাঁকা হেসে বলে, আমি যদি তোমাকে না ছাড়ি তবে আমার থেকে তুমি কখনোই মুক্তি পাবে না। তুমি আমার জীবনের আসক্তির মতো, প্রণয় আসক্তি, সেই তোমার দিকে নজর দেওয়া। আলফির অসমাপ্ত ব্যাকাটা নিঝুমে আরো অস্থির করে তুললো। কাঁপা কাঁপা স্বরে শুধালো, অ্যালেক্স কোথায়? কি করেছো তুমি ওর সাথে? রিল্যাক্স সুইটহার্ট, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। রুমে যাও, ভেজা ড্রেস বদলে মেডিসিন খেয়ে ঘুমাও। তুমি এখনো উইক। এই বলে আলফি নিঝুমকে ছেড়ে দিল। রুমে যেতে ইশারা করলো। নিঝুমও পূর্বের ন্যায় অস্থির কণ্ঠে ফের প্রশ্ন ছুড়ল, কি করেছো তুমি আলফি? তোমাকে আমার খুব ভয় করছে। তুমি অ্যালেক্সকে আবার বলো আলফি। শেষের কথাটা আলফির দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল। আলফি উত্তরে বলল, মারিনি, তবে কোনো মতে আছে। মা?
নিচুম কণ্ঠে অবিশ্বাসের সুর। আলফি হাই তুলতে তুলতে বারান্দার সাথে রুমে থাই খুলতে নিঝুম রুমে ঠেলে ঢুকিয়ে দিয়ে আবারও লাগিয়ে দিয়ে নিতেই নিঝুম ওর হাত ধরে ব্যগ্র কণ্ঠে শুধায়, কোমাতে কিভাবে গেল? সত্যি করে বলো আলফি। অ্যালেক্স নিয়ে নিঝুমের এত চিন্তা আলফির বিরক্তর ঠেকেছে। সে বলে, আমি পাঠিয়েছি, তাই গেছে। কেন, মায়া হচ্ছে? ও বলেছিল তোমরা নাকি রিলেশনশিপে আছো। নিঝুম হতবাক হয়ে চেয়েই রইল। নিঝুমের এই নিঃসততার সুযোগ আলফি আজ প্রথমবার নিঝুমের সজ্ঞানে নিঝুমের গালে নিজের অষ্ট স্পর্শ করলো। অতর্কিত কাণ্ডে নিঝুম আলফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু আলফি হাসছে আর বলছে, ইউ আর মাইন্ড সুইটার, জাস্ট মাইন্ড। তারপর আর দাঁড়ালো না, চলে গেল সেখান থেকে, কিন্তু রেখে গেল হকচকিয়ে নিঝুমকে। ঝড় বৃষ্টি স্নানে রাতে প্রহারে শেষ হলে নিঝুমের মনে ঘোর মেঘ জমেছে। গতকাল রাতে আলফির ব্যবহারে তার মনে ভিতরে সঞ্চার করেছে, তাই সকালের নাস্তার জন্য তাকে ডাকা হলেও সে রুম থেকে বের হচ্ছে না। নাস্তার টেবিলে বসে আছে আলফি, নিঝুমের অপেক্ষা করছে, কিন্তু বারবার ডাকা হলেও সাড়া না পেলে নিজে উঠে যায় ডাকতে। দরজায় টোকা দিয়ে ডাকে, ভেতর থেকে নিঝুম জবাব দেয়, আমার খিদে নেই, ইউনিভার্সিটিতেও যাব না, তাই পরে খাবো। আলফি আরেকবার ডাকতে গিয়েও থেমে গেল। ঘরে এসে টেবিলে বসে খেতে শুরু করলো। মিস্টার জুনাইদ এসব দেখে বলেন, আমার মনে হয় ও এখনো ভয় পাচ্ছে, আর একটু সময় নিক। আলফি কোনো উত্তর দিল না, খাওয়া শেষ করে বেরিয়ে গেল। এদিকে নিঝুম নির্ঝরকে কল করেছে। আমার অ্যাকাউন্টে টাকা পাঠা, বড় আপু জেনে গেলে যাক। নির্ঝরের মনে হলো নিঝুমের কিছু হয়েছে। সে বলল, সেটা পাঠালাম, কিন্তু তুই হুট করে বলছিস কিছু হয়েছে। আর দুদিন তোর ফোন বন্ধ ছিল কেন? নিঝুম এখানকার ঘটনা বলে নির্ঝর ও বড় আম্মুকে চিন্তায় ফেলতে চায় না, তাই বলল, ফোনে একটু প্রবলেম হয়েছিল, আমার আনা টাকাটাও খুব সামান্য আছে। তাছাড়া আমি রিয়েলাইজ করলাম আলফি আমাকে অনেক হেল্প করেছে। তোকে তো সেদিন বললাম যে আমি আসলে এতদিন যাবৎ আলফির বাড়িতেই থাকছি। আলফির বাবা মাও আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমার কাছে এখানে এতদিন থাকাটা ভালো দেখাচ্ছে না। আমি একটু আগে আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড প্রিয়াকে মেসেজ করেছি, ও যেন আমার জন্য একটা থাকার জায়গা খোঁজে। নির্ঝর হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি আগেই বলেছিলাম একটা প্রাপ্তবয়স্ক পুরুষের বাসায় থাকাটা ভালো দেখায় না, কিন্তু তার বাবা মাও আছে বলে থাকা যায়। যাই হোক, আমি টাকা পাঠাচ্ছি। তাছাড়া আমার মনে হচ্ছে জায়ান তোর বিষয় নিয়ে কনসার্ন না হলে ওর এত লিঙ্ক থাকতেও এতদিনেও তোকে খুঁজে পেল না। স্ট্রেঞ্জ। নিঝুম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তার এখন মনে হচ্ছে তার জায়ান তাকে খুঁজে পেলে জায়ানের সাথে চলে যাবে, কিন্তু জায়ান যদি তাকে শাস্তি দেয়, এই ভয়টা হচ্ছে তার। আলফিকে ইউনিভার্সিটিতে যাবে না বলেও আলফি অফিসে যেতেই নিঝুম ইউনিভার্সিটির নাম করে বেরিয়েছে। মিস্টার জোনায়েদ ওকে পৌঁছে দিবে বললেও নিঝুম রাজি হয়নি। সে প্রথম পিয়া যে ফ্ল্যাটে থাকে সেখানে যাবে। পিয়া যেতে বলেছে, তারপর ক্লাস করতে যাবে। পিয়ার ওখানে গিয়ে দেখে ফ্ল্যাটে 3টা রুম ও একটা ডাইনিং ও কিচেন, প্রতিটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। এই ফ্ল্যাটে ওরা 6 জন মেয়ে থাকে, এর মধ্যে 2 জন ইন্ডিয়ান, 1 জন নেপালের, 1 জন পাকিস্তানের, 1 জন মেক্রিয়ান, 1 জন কানাডার অন্য শহরের। ফ্ল্যাটের রুমগুলো তেমন বড় না। নিঝুম ঘুরে ঘুরে দেখে। পিয়া বলে, আমি ওদেরকে এখনো বলিনি, করে যদি রাজি হয় তবে তুই এখানে উঠতে পারবি, কিন্তু রাজি না হলে বুঝছিস তো রেলের ডিপার্টমেন্ট ও ফ্ল্যাট আছে, তবে আমি খোঁজ নেব, আরও তোকে জানাবো। নিঝুম বলে, সাথে একটা পার্ট টাইম জবেরও খোঁজ করিস। করব, কিন্তু হুট করে কেন আলফির বাড়ি ছাড়তে চাইছিস? তোদের মধ্যে ঝগড়া হয়েছে? ব্রেকআপ করে ফেলবে নাকি? পিয়ার কথা শুনে নিঝুম চমকায়। আলফির সাথে তার রিলেশন তো গড়েই ওঠেনি। ভালোবাসার কথা বলার আগে বিয়ে হয়ে গেল, তারপর আর বলেইনি। নিঝুম বলে, আলফির সাথে আমার কোনো রিলেশন নেই, উই আর জাস্ট ফ্রেন্ড। পিয়া অবাক হয়, অবাক কণ্ঠে বলে, জাস্ট ফ্রেন্ড? আমি তো ভাবলাম ও তোর বয়ফ্রেন্ড, কত কেয়ার করে তোর। তুই তো বলেছিলি ওর মা বাবা তোকে অনেক আদর করে। কিন্তু আমাদের বন্ধুত্বটা প্রেমের সম্পর্ক যাওয়ার আগেই। নিঝুম থামে। পিয়াকে সে বিয়ের ব্যাপারে কিছু বলেনি, এমনকি মোনা ও নোয়ানকে না। নিঝুম চুপ করে যেতেই যাকে পিয়া শুধায়, কি হলো, থেমে গেলি কেন?
প্রেম হয়নি কেন? আমি আসলে ম্যারিড, বিয়েটা আমাকে জোরপূর্বক দেওয়া হয়েছে। আমি রাজি ছিলাম না। বড় আব্বু তার ব্যবসার লাভের জন্য আমাকে তার এক বিজনেস পার্টনারের সাথে বিয়ে দিয়েছেন। আমি বিয়ের আগে রুম বন্দি ছিলাম, তাই বিয়ে করে পালিয়ে এসেছি। বিয়েটা না হলে হয়তো আলফির সাথে আমার, যাই হোক, এখন আর সম্ভব না। পিয়া গালে হাত দিয়ে অবাক হয়ে শুনছে। তার মনে হচ্ছে নির্ঝুম মজা করছে। বিয়ে করে কেউ পালায় নাকি? খুব ভালো গল্প বললি তো। বিয়ে করেও পালায়? এই পালিয়ে লাভটা কি? বিয়ে তো হয়েই গেছে। নির্ঝুম হতাশে নিঃশ্বাস ছেড়ে বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে এসেছিলাম, কিন্তু উনি যে আমাকে ডিভোর্সের রাইট দেননি সেটা জানতাম না। যদি দিত তাহলে আমাদের ডিভোর্স হয়ে যেত। ও, তোর জন্য খারাপ লাগছে। যাকে ভালোবাসিস তার সাথে এক বাড়িতে থেকেও নিজের ভালোবাসা লুকাতে হচ্ছে, আবার যাকে বিয়ে করেছিস তার থেকেও পালিয়ে বেড়াতে হচ্ছে। আচ্ছা, তোর হাজবেন্ড কি দেখতে খারাপ নাকি বয়স্ক? বয়স্ক না, কিন্তু তাকে আমি কখনো দেখিনি। বিয়ে আরো হতবাক। হ্যাঁ, দেখিসনি? তাহলে বিয়ে কিভাবে? ওহ সরি, তোদের বিয়ে রিচুয়াল তো আলাদা। তার উপর বললি জোর করে বিয়ে দিয়েছে, রুমে আটকে রেখেছিল। কিন্তু যাকে বিয়ে করলে তাকে একবারও দেখতে ইচ্ছে হয়নি? আমি হলে তো না দেখেই থাকতেই পারতাম না। হুট করে নিঝুম অন্যমনস্ক হয়ে গেল। বিড়বিড় করে বলে, এখন দেখতে চাই। তার এত ক্ষমতা তো আমাকে এতদিনও খুঁজে পেল না। কি বলিস বিড়বিড় করে? সন্মেত ফেরে পেয়ে নিঝুমের কিতমে হাসি হেসে বলল, না কিছু না, বাদ দে ওসব, চল ভার্সিটিতে যাই। পিয়া ঘড়ি দেখে বলল, হ্যাঁ আর 20 মিনিট আছে, ওয়েট, আমি শালটা নিয়ে নেই। নিঝুম অপেক্ষা করলো, তারপর দুজন বেরিয়ে গেল। আরও 3 দিন পেরিয়ে গেছে। নিঝুম আলফির সামনেও যায় না। সকালে আলফি নাস্তা করতে আসার আগেই নাস্তা নিয়ে নিজের ঘরে চলে যায়। তারপর আলফি বেরিয়ে যাবার পর নিজেও বের হয়। নিঝুম যে আলফিকে ইগনোর করছে এটা সবাই বুঝে গেছে। আজও নিঝুম নাস্তা নিয়ে রুমে বসে খাচ্ছে। আলফি চোখ মুখ শক্ত করে টেবিলে বসে নাস্তা করছে। মিস্টার জোনায়েদ বললেন, নিঝুমের হুট করে কি হলো বলো তো? তোমাকে একদম এড়িয়ে চলছে। ওর মন মর্জির মালিক, বাদ দাও ড্যাড। মিস্টার জোনায়েদ ছেলের মুখের ভাব থেকে ব্যতীত হলেন। আলফি নাস্তা শেষ করে ওঠার সময় তিনি বলেন, আমাদের তো 3 দিন পর চলে যাওয়ার কথা। আমিও তোমার মা চাইছি আরো কিছুদিন থাকি। নো ড্যাড, তোমাদের যেদিন যাওয়ার কথা সেদিন যাবে। কিন্তু নিঝুম তো তোমাকে ইগনোর করে চলছে। এজন্যই আমি চাইছি তোমরা আরও না থাকো, তাহলে ও আমাকে ইগনোর করতে পারবে না। বলে আলফি বেরিয়ে যায়। রুমের দরজার কাছে দাঁড়িয়ে নিঝুম সবটাই শুনলো। সেও ভেবে রেখেছে যেদিন আলফির বাবা মা চলে যাবে সেদিন সে পিয়াদের ফ্ল্যাটে গিয়ে উঠবে। পিয়ার মেক্সিকান রুমটা রাজি না হলেও নেপালি ও পাকিস্তান মেয়েটা রাজি হয়েছে নিঝুমকে নিজেদের রুমে রাখতে। তারপর মাস শেষ হলে পিয়া ওর জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। নিঝুম ফুস করে নিঃশ্বাস ছাড়ে। সেদিন আলফির ওই আচমকা ব্যবহার ও কাজ তাকে আলফির সাথে এক বাড়িতে থাকার সাহস দিচ্ছে না। তার উপরে পিয়া নোয়া ও মনকে নিয়ে হসপিটালে অ্যালেক্সকে দেখতে গিয়েছে। সত্যি অ্যালেক্স কোমাতে। হসপিটালের কর্তৃপক্ষ বলেছে সিসিটিভি ফুটেজ ডিলিট করা, তাই ধরতে পারছে না। আলফি নাকি অ্যালেক্সের সমস্ত চিকিৎসার খরচ দিচ্ছে। নিঝুম বুঝতে পারছে না আলফি নিজে অ্যালেক্সের এই অবস্থা করে আবার নিজেই খরচ দিচ্ছে। ক্যাম্বিলিয়ান কোম্পানির সাথে হওয়া বিজনেস ডিল আজ শেষ হয়েছে। 2 কোম্পানি সৌজন্যতার একসঙ্গে নিজেদের ডিল সম্পূর্ণ হয় মিটিং রুমে জড়ো হয়েছে। সব ধরনের ফর্মাল কাজ শেষ করে আলিফ ও ক্যাম্বিলিয়া হাত মেলায়, একে অপরের অভিবাদক জানায়। ক্যাম্বিলিয়া আলিফকে বলে, I hope in future you will do more deals together. আলিফ দুর্গত হাসলো। ক্যাম্বিলিয়া আরো বলল, Let's celebrate this achievement. অফকোর্স, বাট নট টুডে। Okay, then this holiday. ওকে। ক্যাম্বিলিয়া আলিফের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, I have a very special surprise for you. আলিফ পাকা হেসে বলে, অ্যান্ড আই হ্যাভ টু। ক্যাম্বিলিয়ার মনে রং বেরং ফুল ফুটেছে। জায়ান তাকে সারপ্রাইজ দেবে। তাহলে কি জায়ানের মনে সে জায়গা করে নিতে পেরেছে? আর তর্স হয়েছে না তার। হুট করে সেই জায়ানকে জড়িয়ে ধরে। জায়ান আলফি। ক্যাম্বিলিয়ান ওর আলফি নামটাই জানে না বলে। আশঙ্কিত কাণ্ডে আলফি চমকায় না, কিন্তু খুব সাবধানে ক্যাম্বিলিয়ানকে নিজের থেকে সরিয়ে মিটিং রুমে উপস্থিত মানুষদের দিকে ইশারা করে।
তাকে ক্যামেলিয়ার লজ্জা পেয়ে লাজুক ভঙ্গিতে সবার দিকে তাকায়। হলিডে আজ। মিস্টার জুনাইদ ও মিসেস আর্লিন আজ নিউ ইয়র্কে ফিরে যাবেন। 3 সপ্তাহ এখানে থেকেছেন ওনারা। নির্ঝুম ওনাদের বিদায় বেলায় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে। মিসেস আর্লিন নির্ঝুমকে ছাড়তে চাইছেন না। মিসেস আর্লিন বলে, আই উইল মিস ইউ ডিয়ার। মি টু আন্টি। মিস্টার জুনাইদ নির্ঝুমের মাথায় হাত দিয়ে বললেন, তোমার সেমিস্টার শেষ হলে নিউ ইয়র্কে গিয়ে বেরিয়ে এসো, তখন তো তুষারে ঢাকা থাকবে সব। 4 জন একসাথে বারবিকিউ অ্যান্ড চায়ের আড্ডা দিব। ওইখানে আমাদের নেইবার বাঙালিরা মিলে পার্টি করব। নির্ঝুম কীর্তনময় হেসে সায় দিল। তারপর ওনারা বিদায় নিয়ে বের হলো। আলফি ওনাদের এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর ছোট একটা কাজ সেরে আসবে। সবাই চলে যেতেই নির্ঝুম নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করলো। রিয়াকে সে বলেই রেখেছে আজ ওদের ফ্ল্যাটে আসবে। সব গোছগাছ করতে একটু সময় লেগে গেছে। তারপর নিজে রেডি হয়ে বারান্দা দিয়ে বাড়ির পেছনের ওপাশ গাছগুলো দেখতে যায়। নভেম্বরের শেষ অর্ধ ও শীতের কাছাকাছি হয়, বেশ কনকনে ঠান্ডা পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে এই সপ্তাহে তুষার পড়ার সম্ভাবনা আছে। তখন গাছগুলোতে এই শরৎকালের বর্ণালী সৌন্দর্য দেখা যাবে না। বিশাল জিঙ্গো গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। পাশে 2-3টে ম্যাপেল গাছ ও আপেল গাছ। এখানে আসার আগে হাতে করে নিজের ডায়েরিটা নিয়ে এসেছে। শুকনো দুটো জিঙ্কো পাতা ও ম্যাপেল পাতা তুলে নিয়ে ডায়েরিতে রেখে তারিখ সহ লাগানোর জন্য কাস্টোভও নিয়ে এসেছে। যেদিন প্রথম এখানে এসেছিল প্রায় 1.5 মাস আগে, সেদিন ফ্রেশ দুটো জিঙ্গো ও ম্যাপেল পাতা ডায়েরিতে লাগিয়ে তারিখ সহ লিখেছিল, জীবনের নতুন অধ্যায়ের সূচনা, নতুনভাবে স্বপ্ন পূরণের পথযাত্রা। আর আজ লিখলো, আজকেই আলফির বাড়িতে আমার শেষ দিন। মন ও মস্তিষ্কের সাথে ক্রমাগত যুদ্ধ করে মনকে ও মস্তিষ্কের পথে নিয়ে এসেছি। মন তো আবেগই, সারা জীবন মনকে প্রাধান্য দিয়ে এই প্রথম মনের বিরুদ্ধেই মনকে বুঝিয়ে ফেলেছি। ভালোবাসলেই পেতে হবে কেন? আমারটা না হয় আমি আমার মনেই দাফন করলাম। ভালো থাকুক সে, আমাকেও নিজের গন্তব্যে এগোতে হবে। গন্তব্য তো সেই অপ্রিয় মানুষটা, যাকে আমি দেখিনি। অদূর ভবিষ্যৎ আমার জন্য কি অপেক্ষা করছে তাও অজানা। এই অজানাই আমার হৃদয় হিয়ায় শঙ্কার দামানা বাঁচাচ্ছে। কিন্তু নিঝুম স্ট্রং, ছোট থেকেই স্ট্রং। সব প্রতিকূলতা ডিঙিয়ে আলো ঠিক খুঁজে নেবে। জীবনে তো সে আলোর অন্বেষণেই বেঁচে আছে। শীতে শিশির জমা ঘাসের উপর বসে লেখাগুলো ডায়েরির পাতায় লিখে বুক ভরে শ্বাস নিল। চারিপাশে আর একবার চোখ বোলালো, অতঃপর উঠে দাঁড়ালো। প্রকৃতিতে সন্ধ্যা নেমে গেছে। মাগরিবের নামাজটা পড়েই আলফি এলেই বেরিয়ে যাবে। অনলাইনে ক্যাবও বুক করে ফেলেছে ইতিমধ্যে। নামাজ পড়ে উঠতে বাইরে থেকে গাড়ির হরেনের আওয়াজ আসে। আলফি এসেছে। মানসিকভাবে নিজেকে প্রস্তুতি করে নিল। তারপর নিজের নীল রঙা বড় লাগেজটা টেনে বাড়ির সদর দরজার কাছে এসে দাঁড়ালো। আলফি গাড়ি পার্ক করে দরজার খুলে বাড়ির ভেতরে ঢুকতেই নির্ঝুমকে দেখে। হাতে বড় লাগেজটা ধরে তৈরি হয়ে দাঁড়িয়ে মেয়েটা। আলফি ভুরু কোঁচকালো, অতঃপর শুধালো, কি ব্যাপার, লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? নির্ঝুম নিজেকে শক্ত করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি চলে যাচ্ছি আলফি। নির্ঝুমের মুখ থেকে এই কথাটা শুনে আলফির কপাল যেন আরো কুঁচকে গেল। সে দরজা লাগিয়ে কিছুটা এগিয়ে সন্ধিহান কণ্ঠে ফের শুধায়, চলে যাচ্ছ মানে? চলে যাচ্ছি মানে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে উঠবো। রিজন? আলফির চোখ মুখে হুট করে উত্রতা ফুটে ওঠে। নিঝুম মৃদু স্বরে জবাব দিল, আমার মনকে আমি বুঝিয়ে ফেলেছি। তোমার সাথে একা একা বাড়িতে আমি থাকতে পারবো না। ডিসিশনটা আমার আরও আগেই নিতে হতো, কিন্তু মনের কাছে বাধা ছিলাম। সেই বাঁধন আমি মুক্ত করে চলে যাচ্ছি। কথাটা শুনে আলফি 1 পা 2 পা করে নির্ঝুমের দিকে আগাচ্ছে। চোখ মুখে চাপা রাগের আভাস। নির্ঝুম এতক্ষণ নিজেকে শক্ত করে রাখলেও এখন তার ভয় হচ্ছে। সেদিন রাতে আলফির সাথে এখন তার দিকে এগিয়ে আসা আলফির বড্ড মিল। এই আলফির সাথে একা একা বাড়িতে সে থাকতে পারবে না। নির্ঝুম ভীত পদে পৌঁছাতে ডাইনিংয়ের চেয়ারের সাথে বাড়ি খাওয়ার আগে আলফি ওর কোমর চেপে ধরে ফেলে। তারপর নিঝুমের কপাল জোড়া হওয়া চুলগুলো কানের পাশে গুজে দিয়ে নিজের তর্জনী আঙুল ওর কপাল থেকে গাল বেয়ে থুতনিতে ঠেকিয়ে বলে, বাঁধন তুমি একা মুক্ত করতে চাইলে কি হবে? এর এক পাশ তো আমার দখলে।
আলপির কথা ও কাছে আরো ভরকে ওঠে নিঝুম, তুতলানো স্বরে প্রশ্ন ছড়ে। মানে? মানে বুঝতে পারছো না? অসহায় চোখে তাকায় নিঝুম। আলপি দুর্ভদ্য হেসে বলে, বুঝতে হলে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, যাবে? নিঝুম মাথা দুই দিকে হেলিয়ে না করে অস্বস্তির সাথে আলপিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে করতে বলে, ক্যাব চলে আসবে, প্লিজ আলফি আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে। চট করে আলপি ওকে ছেড়ে দিল। তারপর দুপা পিছিয়ে বলল, আলফি তোমাকে যেতে দিতে পারে, এক শর্তে। তোমাকে এখন আমার সাথে এক জায়গায় যেতে হবে। আলফি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিঝুম সুইটহার্ট। এতদিন আমার কথা মেনে নিতে পেরেছ, আজ আলফি তোমাকে শেষবার রিকোয়েস্ট করছি, মানতে তোমাকে হবেই। এটাকে রিকোয়েস্ট বলে না। তাহলে অর্ডারই ভেবে নাও। বলেই সে আবারও এগোলো নিঝুমের দিকে। নিঝুম পেঁচাতে গিয়ে চেয়ারের সাথে পিঠে বাড়ি খায়। আলপির হাবভাব বোঝা যাচ্ছে আলপি নিজের কথা না মানিয়ে তাকে যেতে দিবে না। অগত্যা রাজি হলো। কাব্যর ড্রাইভারও ইতিমধ্যে চলে এসেছে। নিঝুমের ফোনে কল এসে আলপি খপ করে ফোনটা নিয়ে নিজে কথা বলে। কাব্য ড্রাইভারকে ডাবল টাকা দিয়ে ফিরে যেতে বলে। এরপর নিঝুমের ল্যাগেজ সহ নিঝুমকে নিয়ে গাড়িতে ওঠে। নিঝুম ভীত ও সন্দিহান হয়ে দেখছে। আলপি এখন নিঝুমকে নিয়ে নাইট ক্লাবে, যেখানে ক্যামেলিয়ান বিজনেস ডিল অ্যাক্টিভেশন পার্টি থ্রো করেছে, সেখানে যাচ্ছে। আজ নিঝুম জানবে তার পরিচয়, তার অধিকারের। সন্ধ্যায় মিস্টার নয়ন বাড়িতে এসে নির্ঝরকে গলা ছেড়ে ডাকলেন। নির্ঝর সবে অফিস থেকে ফিরেছে, শার্ট প্যান্ট বদল রেস্ট করছে, তখন বাবার ডাক নিচে নামে আসে। মিস্টার নয়নের চোখে মুখে কর্তনী ভাব। নির্ঝর ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। মিস্টার নয়ন বলেন, তুমি কানাডায় কাকে টাকা পাঠিয়েছ, তাও এত বড় অ্যামাউন্ট? তুমি জানো না ব্যবসায় এমনিতেই মন্দ অবস্থা? নির্ঝর ডোন্ট কেয়ার ভাবে বলে, যার টাকা তাকে। কাকে? কেন তুমি জানো না? আমি তো ভেবেছিলাম তুমি বুঝে গিয়েছো এতক্ষণে। নিঝুম? হ্যাঁ, আর এই টাকা ওরই তো। চাচুর বান্দরবানের কটেজ ও রিসোর্টের সব টাকা তো তোমার কাছেই আছে। 20 বছর হলে ওই কটেজ ও রিসোর্টের মালিক নিঝুম হবে, তাহলে ওর টাকা ও নিতে পারবে না? তুমি কিন্তু। মিস্টার নয়নকে কথার মাঝে থামিয়ে নির্ঝর আবার বলে, প্লিজ বাবা, এসব নিয়ে তর্কে যেও না। সামনের মাসে নিঝুমের 20 বছর হবে, তারপর ওর সাথে বুঝে নিও। এই বলে নির্ঝর চলে যায়। রয়ে যায় হতভম্ব নয়ন চৌধুরী। গাড়ি এসে একটা নাইট ক্লাবের সামনে থামলো। নিঝুম গাড়ি জানালা দিয়ে দেখলো জায়গাটা। হঠাৎ আলপি তাকে এখানে কেন এনেছে সেটাই বুঝতে পারছে না। ভীষণ ভয় করছে তার। কোনো খারাপ উদ্দেশ্যে আনেনি তো? কিন্তু আলপিকে সে একটু হলেও বিশ্বাস করে। গাড়ি পার্ক করে আলপি গাড়ি থেকে নামলো। তারপর নিঝুমের সাইডের দরজা খুলে নামতে বলল। গাড়ি থেকে নেমে দুজনে নাইট ক্লাবে প্রবেশ করে। নাইট ক্লাবের ভেতরটা কিছুটা অন্ধকার হলেও বিভিন্ন রঙের আলো জ্বলছে। নিঝুম শক্ত করে আলপির হাত চেপে ধরে বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জানতে পারবে। ওরা গিয়ে একটা সোফায় বসলো। তখন সাহারিয়া সেখানে আসলো, বলল, স্যার সব অ্যারেঞ্জমেন্ট ডান। ওকে, একটা লেমন সোডা ও একটা রেড ওয়ান অর্ডার করো। তারপর সাহারিয়া ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে পাশের সোফায় বসলো। নিঝুম আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। মেয়েদের প্রায় সবার পরনে হাঁটুর উপরে কাঁধ খোলা ড্রেস, যদিও এটা ওদের সংস্কৃতিতে নর্মাল। কিছুক্ষণ পরে লক্ষ্য করলো একটা রেড চিকমিকে লং কাঁধ খোলা গাউন পরিহিত মেয়ে হাতে স্পোকেনের গ্লাস নিয়ে হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। আলপি মেয়েটাকে দেখে উঠে দাঁড়ালো। হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালে মেয়েটা সেটা আগ্রহ করে জড়িয়ে ধরলো। তারপর হাত ধরে নিয়ে যেতে চাইলে আলপি বাধা দিল, বলে, সরি ক্যামেলিয়া, আই ক্যান্ট গো উইথ ইউ। ক্যামেলিয়া সন্দেহান দৃষ্টিতে তাকায়। হোয়াই? আই হ্যাভ সামওয়ান উইথ মি। বলেই আলপি নির্ঝুমকে দেখালো। সাথে সাথে নির্ঝুম অপ্রস্তুত হয়ে হাসলো। ক্যামেলিয়া নির্ঝুমকে পা থেকে মাথা পর্যন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্যান করে আলপিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল। হুইচি? আলপি হতভম্ব। এই প্রশ্নটার অপেক্ষায় ছিল। সে ততক্ষণ নির্ঝুমের হাত ধরে নিজের কাছে টেনে এনে একপাশে কাঁধ জড়িয়ে বলে, মিট মাই ওয়াইফ নিঝুম।
হকচকিয়া আলফির দিকে তাকায় নিঝুম। আলফিও ওর দিকে চেয়ে মুচকে হেসে ফের ক্যামেলিয়ার হতবাক হওয়া মুখের দিকে ফিরে বলে, উফ সরি, শি ইজ মিসেস জায়ান আহমেদ। মিসেস জাহান আহমেদ সন্দেহ শুনে নিঝুমের হকচকিয়ে মিশ্রিত সন্দেহের আভাস ফুটে উঠল। সে কিছু বলবে তার আগে ক্যামেলিয়া অবিশ্বাস সুরে প্রশ্ন ছড়ে, She is your wife, Jayan. But how could that be possible? I never had any news about your marriage. Because my face is still secret to everyone and I am not a media person. আলফিয়ার জবাব শুনে ক্যামেলিয়া কৃত্রিম হেসে নিঝুম ও আলফিয়ার শুভকামনা জানালো। এদিকে নিঝুম সব শুনে ওর মনে হতে থাকে আলফি ওকে ধোঁকা দিয়েছে, নিজের পরিচয় লুকিয়ে এতদিন এসব করেছে। চোখের কোণে অশ্রুরা ভিড় জমিয়েছে খানেকেই। টুপ করে আবদ্ধ ও অশ্রুরা তার গালে গড়িয়ে পড়ল। সে দ্রুত তা আড়াল করতে আলফির হাত নিজের কাঁধ থেকে ছাড়িয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে ক্লাব থেকে। আলফি তা দেখে মুচকি হেসে ক্যামেলিয়ানকে বলে, Actually she is not with shot to this type of environment. তারপর নিজে ও নিঝুমের পিছু যায়। ক্যামেলিয়া ধপ করে সোফায় বসে পড়ে হাতের স্পংয়ের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে। তারপর একটা ওয়েটারকে ট্রে ভর্তি ড্রিঙ্কস নিয়ে যেতে দেখে থামায়। তারপর তাকে সবগুলো ড্রিঙ্কসের গ্লাস রাখতে বলে। ওয়েটারটা রাখতে ক্যামেলিয়া এক নিঃশ্বাসে সবগুলো সাবার করতে থাকে। পাশের সোফায় বসে শাহরিয়া মুচকে হাসছে। ওয়েটারকে ইশারায় চলে যেতে বলে। নাইট ক্লাবের বাইরে এসে নিঝুম বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে, চোখ দিয়ে অনবরত অশ্রু দরিয়া বইছে। মনের ভিতরে অন্যরকম যন্ত্রণা হচ্ছে তার। নিজের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোকা মনে হচ্ছে। একটা মানুষের সাথে এতদিনের পরিচয়, এক বাড়িতে 1.5 মাস ধরে থাকলো। মানুষটা তাকে আবলিয়াম নিজের বাবা মায়ের সাথে পরিচয় করালো, তারপরেও সে বুঝতে পারলো না নিজের এই বোকামির জন্য নিজের 2 গালে নিজেই চড় মারতে ইচ্ছে করছে। অতঃপর বড় বড় শ্বাস নিয়ে চোখ মুখে খোলা দৃষ্টিতে এদিকে যেতে চাইলে হাতে টান অনুভব করে। ততক্ষণে রাগের পারদ আকাশ ছুঁই। ঘরের সাথে সাথে হাত ধরা ব্যক্তিটি থাপ্পড় মারতে চাইলে ব্যক্তিটি হাত ধরে ফেলে, উল্টো টেনে নিজের বুকের সাথে মিশিয়ে কপাল থেকে গাল বেয়ে থুতনিতে আঙুল ঠেকিয়ে বলে, এত টাফ রাগলে তোমাকে চেরি টাইপের মতো লাগে ঝুম সুইটার্ট। নিঝুম নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। লোকটার এই কথায় তার রাগ আরো বেড়ে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো সে লজ্জা পেত, কিন্তু নিজের সাথে হওয়া ধোঁকার জন্য রাগ হচ্ছে। আলফি চট করে নিঝুমের বাম গালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। পাবলিক প্লেসে আশঙ্কিতভাবে কাণ্ড নিঝুম হতবিদ্ধের মতো মূর্তিমন্দ হয়ে যায়। আলফি হালকা হেসে বলে, সেদিন তোমার ডান গালে চুমু দিয়েছিলাম, আজ বাম গালে, 2 গালেই ইকুয়াল। তারপর নিঝুমের হাত টেনে আবার নাইট ক্লাবের ভেতরে নিয়ে যাচ্ছে। নিঝুম যেতে চাইছে না বলে বাধা দিচ্ছে, কিন্তু আলফি শেষবারে তোয়াক্কাও করছে না। ক্যামেলিয়া এখনো আর নিজের হুঁশে নেই, মাতাল অবস্থায় বিড়বিড় করছে। তারপর আলফি ও নিঝুমকে আসতে দেখে উঠে ছুটে যায় সেখানে। আলফির বুকে আছড়ে পড়তে চাইলে শাহরিয়া ধরে ফেলে। ক্যামেলিয়া কাঁদছে খুব, কাঁদতে কাঁদতে বলছে, You can't do this to me, Jayan. I love you. You know, I love you so much. And বলতে বলতে হাঁপাচ্ছে ক্যামেলিয়া। আলফি শাহরিয়াকে ইশারা করলে শাহরিয়া ওকে ধরে বসায়। তারপর ক্যামেলিয়া বলতে থাকে। ক্যামেলিয়ার মুখে নিঃশব্দ প্রতিটি শব্দ ভিডিও সহ রেকর্ড হচ্ছে ক্যামেরায়। নিঝুম অবাক ও হতভম্বের মতো ক্যামেলিয়ার স্বীকারোক্তি শুনছে। ক্যামেলিয়া যে সেদিন জানোয়ারের ড্রিঙ্কসে কিছু মিশিয়েছে, তারপর রুমে নিয়ে নিজেই জানোয়ারের শার্ট খুলে শুয়ে রাখে। তারপর সব কিছু এলোমেলো করে নিজেকেই বেড কভারে পেঁচিয়ে পাশে শুয়ে পড়ে। সব স্বীকার করে ক্যামেলিয়া নিঝুমের প্রতিটা সত্য শুনে তাজ্জবের মতো নেশার বুধ হওয়া ক্যামেলিয়ানকে দেখছে। মেয়েরা চাইলে কাউকে ধ্বংস করতে সবকিছু করতে পারে, এটা সে শুনেছিল, কিন্তু আজ সেটার চক্ষুষ প্রমাণ পেয়ে গেল। ক্যামেলিয়া সব বলা শেষ হুট করে আলফির গায়ে হামলে পড়ে, বলে, please, Jayan, love me. Leave her, please. I love you, babe. You don't know how much I love you. Please give me one chance. ক্যামেলিয়া উম্মাদের মতো
করছে, যদিও নেশাগ্রস্ত অন্যদের মতো মধ্যে পার্থক্য নেই। আলবি ওকে নিজের থেকে ছাড়িয়ে বেশ জোরেই ধাক্কা দেয়, তারপর শাসিয়ে বলে, ডোন্ট মেস উইথ মি এগেন, আই অ্যাম ওয়ার্নিং ইউ, টুমোরো ইউ উইল ফাইন্ড দ্য কনসিকুয়েন্স। বলে আলবি সাহারিয়া ইশারায় ক্যামেলিয়াকে সামলাতে বলে নিঝুমের হাত ধরে নাইট ক্লাব থেকে বেরিয়ে গেল। নিঝুম গাড়িটা ওঠার আগ পর্যন্ত একটা কথাও বলেনি। গাড়িতে উঠে আলবি যখন গাড়ি স্টার্ট দিল তখন নিঝুম তার বান্ধবীর ফ্ল্যাটের ঠিকানা বলল। অবাক হলো আলবি, বলল, সিরিয়াসলি? তুমি এখনো তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে চাইছো? বাট হোয়াই? এখন তো সব কিছু তোমার সামনে পরিষ্কার। নাও ইউ নো আই অ্যাম ইউর হাজব্যান্ড। নিঝুম ঘুরে তাকালো আলফির দিকে, শীতল চাহনি তার, অতঃপর বলল, তুমি আমাকে ব্রিটে করেছো আলফি। উপস, সরি মিস্টার জায়ান আহমেদ। শুরু থেকে সব কিছু আপনি জানতেন, আপনার সাথে আমার বিয়ে হচ্ছে সেটাও জানতেন, কিন্তু আমাকে বলেননি। না বলে আমাকে এই সিচুয়েশনে ফেলে দিয়েছেন। তারপর আমাকে বিয়ের রাতেই, বিয়ে হওয়ার পরেও পালিয়ে আসতে সহমত দিয়েছেন। আলফি নিঝুমের কথাগুলো প্রতিপুত্রে কিছু বলল না, নিঝুমের বলার সুযোগ দিল। নিঝুম আরো বলছে, এইসব করে কি পেয়েছেন বলতে পারেন? আপনি কি ভেবেছিলেন সত্যটা আমি জানতে পারবো না? সারা জীবন আমার থেকে সত্যটা লুকিয়ে যাবেন? কিন্তু মিস্টার জায়ান, সত্যটার সামনে না আসা ছাড়া আর কোনো উপায় তো ছিল না। আলফি সে যে আমার মন জয় করতে চেয়েছিলেন। আমি যতক্ষণ আপনার স্ত্রী ততক্ষণ পর্যন্ত আপনি নিজেও আলফি হয়েও আমাকে বিয়ে করতে পারবেন না। তাহলে কেন? আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন? এই 1.5 মাস আমার মনের উপর দিয়ে কি গিয়েছে আপনি জানেন? বলতে বলতে খুব কাঁদছে নিঝুম, বারবার চোখ মুছলেও অভদ্র অশ্রুধারা বইছে তো বইছেই। আমি আলফিকে ভালোবাসতাম। ওর সাথে যখন থেকে অনলাইনে পরিচয় বাড়তে লাগলো তখন থেকে ওর সাথে কথা বলতে আমার ভালো লাগা শুরু করে। আমি অনুভব করতে থাকলাম ওই ভিনদেশি মানুষটার মনেও বুঝে আমাকে নিয়ে কিছু আছে। তাই তার কাছে যাওয়ার জন্য আমি নতুন করে স্বপ্ন গোছাতে শুরু করলাম। সেই স্বপ্নকে আপনি জায়ান রূপে এসে ভাঙলেন, তারপর আলফি রূপে আমাকে সাহস দিলেন। এসব কেন? আপনি তো তখনই আমাকে বলতে পারতেন, জান আহমেদি আলফি। কেন এতগুলো দিন এত লুকোচুরি? নিজের পরিচয় লুকানোর কেন এত প্রচেষ্টা? কথাগুলো বলা শেষ করে নিঝুম লম্বা করে শ্বাস নিচ্ছে। কান্নার তোরে কথাগুলো বলতে বারবার জড়িয়ে যাচ্ছিল। এখন সে হাঁপাচ্ছে। ওর অবস্থা দেখে আলফি পানির বোতল খুলে এগিয়ে দিল। নিঝুম ঝাড়া দিয়ে ফেলে দিল। আলফি শান্তভাবে বোতলটা উঠালো। গাড়িতেও পানি পড়েছে। তারপর নিঝুমকে জোর করে টেনে এনে মুখের সামনে পানির বোতল সেতে বলল, যদি পানি না খাও তাহলে কিন্তু আমি এবার তোমার ঠোঁটে কিস করব। ওই অবস্থায় ও হকচকায় নিঝুম। আলফি ওর দিকে মুখ এগোতে নিলে দ্রুত পানির বোতলটা নিয়ে পানি পান করে। তা দেখে বাঁকা হাসে আলফি। নিঝুম বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে সিটে হেলাম দিয়ে নিজেকে স্বাভাবিক করছে। আলফি গাড়ি স্টার্ট করে বলল, সরি, আমি তোমাকে তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে পারমিশন দিব না। নিঝুম ফট করে চোখ খুলে ভুরু কুঁচকে তাকায়, তারপর তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, আমি তোমার পারমিশন চাইনি। চাওনি, কিন্তু আমার পারমিশন ছাড়া আমার ওয়াইফ অন্য কারো প্লেসে গিয়ে উঠবে সেটা আমি মানতে পারবো না। আলফি, দেখুন মিস্টার জায়ান, আপনি জোর করে বিয়ে তো করেছেন, কিন্তু জোর করে আমাকে নিজের সাথে রাখতে পারবেন না। জায়ান জোর করলে সবই পারে। জোর করলে এতদিন তুমি আমার সাথে আমার ফ্লোরে থাকতে, তাই আমাকে জোর করতে বাধ্য করো না। নিঝুম মনে মনে ভীত হলেও প্রকাশ করলো না। সে ওই বাড়িতে যাবে না। ওই বাড়িতে ওই লোকের সাথে একা থাকা মানে আর ভাবতে চাইলো না। লোকটা তাকে ধোঁকা দিয়েছে, তার বিশ্বাস সরলতার সুযোগ নিয়েছে। এত সহজে না সব ভুলে যাওয়া। মনের ভেতরে বারবার এতদিনের নিজের মনের সাথে করা জোর যুদ্ধগুলো মনে পড়ছে। সহজ ছিল না নিজেরকে বোঝানোর। নিঝুম তাচ্ছিল্য করে বলল, আপনি আমার মনের অবস্থা বুঝতেই চাইছেন না। আমার মন তো সস্তা আপনার কাছে। আমার ফিলিংসের কোনো দাম নেই আপনার কাছে। হ্যাঁ, থাকবে কি করে? আপনার উদ্দেশ্যই ছিল আমার মন নিয়ে খেলা। আমার হয়ে তো কেউ প্রতিবাদ করতে আসবে না। আপনার কাছে তো আমাকে বিক্রি করে দিয়েছে। আমি তো এখন আপনার কেনা দাসী। নিঝুমের কথাগুলো বলতে বলতে গাড়ির স্পিড বাড়ালো আলফি। তারপর রাস্তা বদল করে অন্য রাস্তায় গেল। গাড়ির স্পিডের কারণে নিঝুম ঘিচে বসে আছে। অন্ধকার হওয়ায় ও হাই স্পিড থাকায় বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। মিনিট 10 পর নিঝুম ফ্রেন্ডের ফ্ল্যাটের বিল্ডিংয়ের সামনে গাড়ি থামলো আলফি। সম্মুখে নিজের রক্ত দৃষ্টি ফেলে বলল, ভেবেছিলাম বাড়িতে গিয়ে শান্তভাবে তোমার সব কোয়েশ্চেনের আনসার দিব, বাট নো, ইউ আর সো
impatient, then go. Do whatever you want. I won't stop you. নিঝুম কিয়ৎক্ষণ আলফির মুখের পাশের দিকে চেয়ে থাকলো। তারপর গাড়ি থেকে নামতে দরজা খুলে আলফি ওর হাত টেনে ধরলো। অতঃপর বলল, আমার ভালোবাসাতে তুমি এক আসক্তি, যার জন্য আমি সব রকমের রিস্ক নিতে রাজি। নিজেকে আড়াল করে হলেও আমি তোমাকে চাই। তুমি আমার আলো ছায়াতে প্রণয়াসক্তি। তারপর হাত ছেড়ে দিল। রুট স্বরে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। আটকে উঠে নিঝুমের চোখ ফের অশ্রু কণার ভিড় জমিয়ে তার কণ্ঠস্বর রুদ্ধ করলো। গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি থেকে নিজের লাগেজ নামিয়ে পা বাড়ালো সামনের দিকে। যেতে যেতে একবার পিছু ঘুরে অশ্রু অসিক্ত নয়নে তাকালো আলফির দিকে। আলফির চেহারা ও দৃষ্টির কোণে পরিবর্তন নেই, পূর্ব ন্যায় রুটভাবে ভরপুর। নিঝুম ফের সামনে ফিরল। গাড়ি স্টার্টের শব্দ শুনতে পায়। ততক্ষণে আবার পিছন ঘুরলে দেখে আলফি গাড়ি ব্যাগ দিয়ে গাড়ি ঘুরাচ্ছে। গাড়ি ঘুরিয়ে চলে যাওয়া পর্যন্ত নির্জুম সেই দিকে চেয়ে থাকলো। আলফির গাড়ি তার চোখের দৃষ্টিসীমার আড়াল হতেই চোখ মুছতে মুছতে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করলো। পিয়াদের ফ্ল্যাটে গিয়ে নিঝুম গুমোট হয়ে বসে আছে। রাত 12টার মতো বাজছে প্রায়। আসতে কেন এত দেরি হলো সেটা নিয়ে পিয়া অনেক কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু সে কিছু বলেনি। রাত গভীর হতে গভীরতর হচ্ছে, কিন্তু ঘুম নেই নিঝুমের চোখে। অন্ধকার রুমটিতে সেই থাই লাগানো বন্ধ জানালার ধারে পর্দা সরিয়ে বসে আছে। আকাশে ফুটফুটে চাঁদ মনের মাঝে একরাশ অশান্তি নিয়ে বসে আছে। যতই মনকে বোঝাচ্ছে ওই লোকের কথা চিন্তা করবে না, ততই বেশি করে মনে পড়ছে। রাত প্রায় 2টার দিকে পাকিস্তানি মেয়েটার নাম রেহাম ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে। সে নিঝুমকে জানালার ধারে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে উদ্ধকে জিজ্ঞেস করে, তুমি ঘুমাওনি? এখনো জেগে আছো যে? নিঝুম হালকা হাসার চেষ্টা করে ভাঙা ভাঙা উর্দু ও হিন্দি মিলিয়ে জবাব দেয়, এমনিতেই ঘুম আসছে না। নিঝুমের জবাব শুনে রেহান এসে নিঝুমের সামনে বসে। তারপরে ওর হাত ধরে মোলায়েনের স্বরে বলে, আমি জানি তুমি আলফিকে ভালোবাসো, কিন্তু তুমি তো জানো এটা ঠিক না। এজন্যই তুমি মনকে শক্ত করতে সেখান থেকে চলে এসেছো। মনকে বোঝাতে কষ্ট হলে কিছু তো করার নেই। রেহামের কথা শুনে নিঝুম নীরবে হাসে। তারপরে বলে, যদি কখনো জানতে পারো তোমার হাজবেন্ড তোমাকে নিজের সম্পূর্ণ পরিচয় না জানিয়ে বিয়ে করেছে, তাহলে তুমি কি করবে? রেহাম চিন্তিত হলো। কিছুটা একটা চিন্তা করে বলল, আমার কথা বলতে গেলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, আর সে নিজের কোনো পরিচয় আড়াল করেছে সেটার উপর। যদি এমন বের হয় সে যে আমাকে দেখিয়েছে সে খুব ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ, কিন্তু বাস্তবে তা না। বিয়ের কিছুদিন পর জানতে পারলাম সে সম্পূর্ণ অপোজিটিভ চরিত্রের, তাহলে অবশ্যই আমি তার থেকে নিজেকে সরিয়ে নিব, খোলা তালাককে নোটিশ পাঠাবো। কিন্তু তোমার ক্ষেত্রে তো এমনটা না। তুমি তো বিয়ের আগে থেকেই জানো তোমার হাজব্যান্ড মাফিয়া। তারপর বলতে তার নামে রেপ এলিগেশন আছে। আমি বলবো তোমার উচিত তোমার হাজব্যান্ডের সাথে দেখা করা, কথা বলা, তারপর দুজনে মিলে ডিসিশন নেওয়া। নিঝুম হতাশ নিঃশ্বাস ছাড়ল। তারপরে বলল, জানো তার নামের ওই রেপ এলিগেশনটা মিথ্যা। রিয়েলি? কিভাবে জানলে? আলফি প্রমাণ দিয়েছে। ওয়াও, আলবি দেখি তোমাকে তোমার হাজব্যান্ডের সাথে মিলাতে খুব আগ্রহী। এমনিতে ছেলেটা খুব ভালো। তোমার যেহেতু পসিবিলিটি নেই, তাহলে আমি ভাবছি আলবি জানাবো সে আমারও ক্রাশ। রেহামের শেষের কথা শুনে নিঝুম চমকালো। বলল, আলফি তোমার ক্রাশ? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে মেয়েদের হার্টব্রেড যা বলে 5 জন আছে। আলবি, অ্যালেক্স, বিবিএ ডিপার্টমেন্টে তৃতীয় ও চতুর্থ বর্ষের 2 জন, আরেকজন প্রথম বর্ষের, কিন্তু কোনো ডিপার্টমেন্টের জানি না। সে তো আমার জুনিয়র। বিবিএ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের একজন আমার ব্যাচমেট, যে কিনা অ্যালেক্সের মতো স্বভাবের, আর চতুর্থ বর্ষের একজন তার গার্লফ্রেন্ডের প্রতি খুব রয়্যাল। আর বাকি রইল আলফি, সে যতটা রিজিভ মেয়েদের প্রতি। আমরা ভাবতাম তার তো হয়তো গার্লফ্রেন্ড আছে, অবশ্য ছিল তুমি, কিন্তু তোমার তো বিয়ে হয়ে গিয়েছে, এখন তো সে সিঙ্গেল। হুট করে নিঝুম
জেলাস ফিল হচ্ছে। রেহাম মেয়েটা অত্যাধিক সুন্দর, নিজেকে রেহামের সাথে তুলনা করলে রেহামকে সুন্দরী বলা চলে। প্রাকৃতিকভাবে ব্রাইনি সিল্কি চুল, চোখের মনি ব্রাউন, ফর্সাকরণে সুন্দর মুখশ্রী মেয়েটির। সেখানে সে রেহামের থেকে এক শেড ডার্ক। আলফি যদি তার আগে রেহামাকে দেখতো তাহলে হয়তো রেহামাকেই পছন্দ করত, কিন্তু পরখ করে নিঝুমের মনে হয় ক্যামেলিয়াও কম সুন্দর না। আলফি যেই পরিবেশে বড় হয়েছে তার মধ্যে আলফি তাকে ভালোবেসেছে, এটা ভাবনায় আসতে তার মন ভালো হয়ে যায়। মুচকি হাসে সে। নিঝুমকে মুচকে হাসতে দেখে রেহামও হেসে শুধায়, কি হলো, হঠাৎ খুশি খুশি লাগছে কেন? কিছু না, তুমি ঘুমাও, আমারও ঘুম আসছে। আচ্ছা ঘুমাও তবে। তারপরে রেহাম ওয়াশরুমে গেল, নিঝুম শুয়ে পড়ল। এদিকে আলফি এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে ঈশ্বরের বোতল নিয়ে বসে আছে। নিঝুম তার কথা না শুনে চলে গেল। এতে যেমন তার রাগ হচ্ছে তেমন সবকিছু অসহ্য লাগছে। ভেবেছিল নিজের ব্যাপারে মিথ্যে অ্যালিগেশন প্রুফ করলেই সে নিঝুমকে বলেছেও, কিন্তু নিঝুম বুঝলো না। হুট ওইকের বোতলে শেষ চুমুক দিয়ে বোতলটা গার্ডেনে ছুঁড়ে ফেললো। পরের দিন মিডিয়াতে ক্যামেলিয়ার শিকড় একটু ছড়িয়ে পড়ে। জানায়রা সম্পর্কে 3 বছরের আগে ক্যালিয়ানের এই অ্যালিগেশন মিথ্যা প্রমাণ হয়। জায়ান ক্যালিয়ানের বিরুদ্ধে মানহানি মামলা করে।